A rough week for the banking industry. The collapse of Silicon Valley Bank. The second biggest bank collapse in U.S. history. Banks in a matter of days that are now sending shockwaves across sectors of the economy and raising concerns about the U.S. banking system. Many customers left this location today upset at Hours later, the bank failed. মার্চ 10, 2023 ইউনাইটেড স্টেটস দেখে 2008-এর পর সবচেয়ে বৃহৎ এবং তাদের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তর ব্যাংক ফেলিওর। মার্চের 8 তারিখ সিলিকন ভ্যালি ব্যাংকের ডিপোজিটের পরিমাণ ছিল $175 বিলিয়ন। মার্চের 9 তারিখ সেই ডিপোজিটের পরিমাণ দাঁড়ায় $133 বিলিয়ন। মার্চের 10 তারিখ পর্যন্ত আরও $100 বিলিয়ন উইথড্রয়ের আবেদন পড়ে, কিন্তু সিলিকন ভ্যালি ব্যাংক তা পরিশোধ করতে সক্ষম ছিল না। প্রত্যেকটা দেশই তাদের ব্যাংকিং সিস্টেমে খুব জোরদার থাকে। একটা দেশের অর্থনীতির অবস্থা কেমন সেটা নির্ভর করে অনেকটাই সে দেশের ব্যাংকিং সিস্টেম কতটা স্ট্রং সেটার উপর। অর্থনীতির দিক দিয়ে এত স্ট্রং, তাদের ব্যাংকিং সিস্টেম ওয়ান অফ দ্য বেস্ট হওয়ার পরও আমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাংক কিভাবে কলাপস করে? কি ছিল এর পেছনের কারণ? আমেরিকার গভর্নমেন্টের ভুল সিদ্ধান্তই কি এই ব্যাংক ধ্বংসের মূল কারণ, নাকি ব্যাংকের সিদ্ধান্তে কোনো ভুল ছিল, নাকি অন্য কোনো ফ্যাক্টর কাজ করছিল? আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। 1983 সালে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় প্রতিষ্ঠিত হয় সিলিকন ভ্যালি ব্যাংক। ব্যাংকের প্যারেন্ট কোম্পানি ছিল ফার্স্ট সিটিজেন ব্যাংক শেয়ার। তখনকার সময়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রি স্টার্টআপ সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিল না। তাদের ধারণা ছিল স্টার্টআপগুলো তেমন রেভিনিউ জেনারেট করতে পারে না। কিন্তু সিলিকন ভ্যালি এখানে ভিন্ন পথে হাঁটে। তারা টার্গেট করে স্টার্টআপগুলোকে, যেগুলো ভেঞ্চার ক্যাপিটাল কালেক্ট করে। সিলিকন ভ্যালির বেশিরভাগ ডেপোজিটর ছিল বিভিন্ন ছোট টেক কোম্পানি। তারা সকল ফান্ড সিলিকন ভ্যালি ব্যাংকে জমা রাখত। ব্যাংকের তথ্য মতে তাদের 44% কাস্টমার ছিল টেক স্টার্টআপগুলো। করোনাকালীন সময়ে টেক ইন্ডাস্ট্রি অনেকটা বুস্ট আপ হয় এবং তারা আরও বেশি ফান্ড রেজ করতে সক্ষম হয়। এতে করে সিলিকন ভ্যালির ডেপোজিটের পরিমাণ বাড়তে থাকে। 2020 থেকে 2022 এই 3 বছরে সিলিকন ভ্যালি ব্যাংকের ডিপোজিট 3 গুণ হয়ে $60 বিলিয়ন থেকে $175 বিলিয়ন হয়ে যায় এবং তাদের টোটাল সম্পদের পরিমাণ দাঁড়ায় $207 বিলিয়ন এবং সিলিকন ভ্যালি ব্যাংক হয়ে যায় আমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাংক। গত 3 বছরে ব্যাংক এত ক্যাশ ফ্লো দেখার পর ব্যাংক ডিসিশন নেই তারা এগুলো ইনভেস্ট করবে ট্রেজারি বন্ড এবং লং টার্ম লোনে। এই ডিসিশন নেওয়ার একটা বড় কারণ ছিল ট্রেজারি বন্ড এবং লং টার্ম লোন দুইটাই খুব লো রিস্ক ইনভেস্টমেন্ট। যেহেতু ট্রেজারি বন্ড সরকার কর্তৃক ইস্যু হয়, তাই এই বন্ডে রিস্ক নেই বললেই চলে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ব্যাংক খুব ভালো ডিসিশনই নিয়েছে, কিন্তু এখানেই হয়েছে যত বিপত্তি। এই কেস স্টাডিটা বুঝতে আমাদের ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বেসিক কিছু ধারণার প্রয়োজন। ব্যাংক আসলে কিভাবে কাজ করে? ব্যাংক সাধারণ মানুষ থেকে ডিপোজিট কালেক্ট করে। ব্যাংক কিন্তু সেই টাকা ভল্টে জমা রাখে না। বাংলাদেশের ব্যাংকগুলো ডিপোজিটের 13% তাদের কাছে নগদে জমা রাখে। বাকি 87% ব্যাংক বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। এই রেটকে বলা হয় এসএলআর বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেট। এই রেট বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম হতে পারে। ব্যাংক কোনো একক খাতে ইনভেস্ট করে না, কারণ একক খাতে ইনভেস্ট করলে ইনভেস্টমেন্টের রিস্ক বেড়ে যায়। তাই ব্যাংক তাদের ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাইড করে, অর্থাৎ বিভিন্ন খাতে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্টের পরিভাষায় একটা কথা আছে, ডো নট পুট ইউর অল এগস ইন দ্য সেম বাকেট। মানে আপনি আপনার ইনভেস্টমেন্টের সম্পূর্ণটাই একটা খাতে ইনভেস্ট করবেন না, এতে করে আপনার রিস্ক কমে যাবে। কিন্তু সিলিকন ভ্যালি তাদের ইনভেস্টমেন্টের বড় অংশটাই বন্ডে ইনভেস্ট করে। এখানেই তারা করে বড় একটা ভুল। তারা তাদের পোর্টফোলিও ডাইভার্সিফাইড না করে একক খাতে ইনভেস্ট করে, যা তাদের কাল হয়ে দাঁড়ায়। করোনা শেষ হওয়ার পরই পুরো ওয়ার্ল্ড ইকোনমিতে ইনফ্লেশন বাড়তে শুরু করে।
জুন 2022-এ ইউনাইটেড স্টেটসের ইনফ্লেশন পৌঁছে যায় 9.1%-এ, যা আমেরিকা গত 40 বছরেও দেখেনি। ইনফ্লেশন বাড়লে সেটাকে কন্ট্রোল করার জন্য দেশের গভর্নমেন্ট কিছু পলিসি গ্রহণ করেন। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ানো। ইন্টারেস্ট রেট বাড়লে দেশের মানুষজন ব্যাংক লোন নেওয়া কমিয়ে দেয়, কারণ ইন্টারেস্ট বেশি পে করতে হয়। এতে করে দেশের মানুষের কাছে অর্থের পরিমাণ কমে যায়, মানুষ খরচ কম করে এবং ইনফ্লেশন ধীরে ধীরে কন্ট্রোলে আসা শুরু করে। কিন্তু এর সাথে সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের সম্পর্ক কী? ইন্টারেস্ট রেট এবং বন্ডের মূল্যের মাঝে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। যখন ইকোনমিতে ইন্টারেস্ট রেট বাড়ে তখন আগের ইস্যুকৃত বন্ডগুলোর ভ্যালু কমতে থাকে, কারণ নতুন ইনভেস্টররা আরও বেশি রেটে বন্ড কিনতে পারে, তাই পুরাতন বন্ডগুলোর মূল্য কমতে থাকে। যেহেতু সিলিকন ভ্যালি ব্যাংক তাদের সিংহভাগ অর্থ বন্ডে ইনভেস্ট করেছিল, তাই তাদের ইনভেস্টমেন্টের ভ্যালুও কমতে শুরু করে। তাছাড়া ইনফ্লেশন বাড়ার কারণে টেক কোম্পানিগুলো অর্থ উত্তোলন শুরু করে বেশি। যেহেতু ব্যাংকের কাছে বেশি তরল অর্থ থাকে না, তারা হিমশিম খাচ্ছিল কোম্পানিগুলোকে অর্থ দিতে। তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের বন্ডগুলো লস দিয়ে হলেও বিক্রি করবে এবং বিক্রিকৃত অর্থ দিয়ে ডেপোজিটরদের টাকা ফেরত দেবে। মার্চ 8, সিলিকন ভ্যালি ব্যাংক তাদের $21 বিলিয়ন বন্ড বিক্রি করে, যাতে তাদের লসের পরিমাণ দাঁড়ায় $1.8 বিলিয়ন। মার্চ 9, সিলিকন ভ্যালির শেয়ার মূল্য 60% হ্রাস পায়। এরই পরিপ্রেক্ষিতে মাইকেল বারি, একজন প্রখ্যাত ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, এক টুইট বার্তায় বলেন, "ইট ইজ পসিবল টুডে, উই ফাউন্ড আওয়ার ইনরন।" ইনরন ছিল একটা আমেরিকান এনার্জি কোম্পানি। তারা পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকাউন্টিং স্ক্যান্ডালের জন্ম দিয়েছিল। আপনারা চাইলে আমরা ইনরনের উপর একটা আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ। মাইকেল বারি এটাই বোঝাতে চাচ্ছিল যে আজ আমরা আরেকটি ইনরনের মতো ঘটনা দেখতে যাচ্ছি। অনেকের মতে সিলিকন ভ্যালি ধসের একটা বড় কারণ ছিল মাইকেল বারিয়ের এই টুইটটি। এই টুইটের পর সকল মানুষজন ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করে এবং সিলিকন ভ্যালি সম্মুখীন হয় একটা ব্যাংক রানের। যখন কোনো ব্যাংকের বেশিরভাগ গ্রাহকরা একই সময়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চায়, তখন তাকে ব্যাংক রান বলে। এই ব্যাংক রানকে সিলিকন ভ্যালি আর সামলে উঠতে পারে না। টানা 36 ঘন্টা এই সিচুয়েশন চলার পর এফডিআইসি সিলিকন ভ্যালিকে টেক ওভার করে এবং ব্যাংকটিকে বন্ধ করে দেয়। এই ঘটনায় আমরা তিনটি পক্ষকে দেখতে পাই, যারা কিনা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সিলিকন ভ্যালি ব্যাংক ধসের সাথে ইনভলভ ছিল। প্রথমত গভর্নমেন্টের নেয়া ইন্টারেস্ট রেট বাড়ানোর ডিসিশনটা অনেকটাই প্রভাবিত করেছে, কারণ ইন্টারেস্ট রেট বাড়ার কারণেই তাদেরকে লসে বন্ডগুলো বিক্রি করতে হয়েছে। দ্বিতীয়ত সিলিকন ভ্যালি ব্যাংক ম্যানেজমেন্ট। সিলিকন ভ্যালি ব্যাংকের ম্যানেজমেন্ট কখনোই এই দায় এড়িয়ে যেতে পারে না। তাদের ডাইভার্সিফাইড পোর্টফোলিও না থাকার কারণেই তারা তাদের ডেপোজিটরদের সময় মতো টাকা দিতে পারেনি। তৃতীয়ত মাইকেল বারিয়ের সেই টুইটটি পরোক্ষভাবে অনেকটা ভূমিকা রেখেছিল ব্যাংক রানের জন্য। এই ঘটনার পর সাধারণ মানুষের মনে উদ্বেগ জন্ম দেয় যে আসলে কি ইউনাইটেড স্টেটসের ব্যাংকিং সিস্টেম ভালো আছে? তাদের অর্থের নিরাপত্তা কোথায়? তারপরই বাইডেন আসেন একটি বিবৃতি দিতে। সেখানে তিনি বলেন, ব্যাংকের ডেপোজিটরদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকে। তবে সিলিকন ভ্যালির প্রায় 94% ডিপোজিটই ইনস্যুরড ছিল না, তাই তাদের ইন্স্যুরেন্সের পরিমাণ দাঁড়ায় পার অ্যাকাউন্টে $2.5 লক্ষ। আপাত দৃষ্টিতে এই অ্যামাউন্টটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এই ব্যাংকের বেশিরভাগ গ্রাহকই ছিলেন টেক স্টার্টআপ, যাদের জন্য এই পরিমাণ ক্ষতিপূরণ হয়তো কিছুই না। আজকের মতো এই ছিল। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।